হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের যে ঘটনাটা আমি আপনাদের শোনাতে যাচ্ছি, এই ঘটনাটা একদম সদ্য ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমাকে যেমনভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবে পড়ার চেষ্টা করব। আর এই ঘটনাটা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। এতটাই সত্য ঘটনা এর আগে আমি কখনো শুনিনি। তো যেমনভাবে লিখে পাঠিয়েছে সেইভাবেই আমি পড়ে শোনাচ্ছি। চলো আর দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। প্যারানরমাল মাইস্ট্রি, এখানে ভৌতিক ঘটনা শোনানো। আজ ফির তুম পে প্যার আয়া হ্যায়। নিজের মনে গান করতে করতে বাথরুমে শাওয়ারের ঠান্ডা জলের সাথে খেলা করছিল ঐশী। নানা রকম ব্র্যান্ডেড কোম্পানির সাবান, বডি অয়েল, ফেস ওয়াশ সহযোগে ভ্যাপসা গরমের সন্ধ্যায় শীতলতার স্পর্শ আস্বাদন করছিল। মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠল ঐশীর। বছর 34-এ ঐশী এক সন্তানের মা বটে, তবুও অত্যধিক ফিগার মেনটেন করাই দেখে মনে হয় এখনও তার ভরা যৌবন। সে নিজেও সেটা বেশ উপভোগ করে। নিজের রূপের সৌন্দর্যে নিজেই যখন মত্ত, হঠাৎ তখনই শিরদাঁড়া বরাবর হিলহিলিয়ে কি যেন একটা উঠে গেল। সঙ্গে সঙ্গে হাত পিছনের দিকে করে পিঠে হাত দিয়ে দেখে কিছুই তো নেই। ঐশী ভাবল এ বুঝি তার মনের ভুল, নয়তো এতক্ষণ জলে থাকার জন্য শরীরে শিহরণ জেগেছে। নরম তোয়ালেতে গা হাত মুছে নাইট ড্রেসটা পরতে যাবে, তখন আবার সেই একই অনুভূতি। একটা শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে কাঁটা ফুটিয়ে কোমর থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে। এবার ঐশীর একটু অবাক লাগলো, কিছুটা ভয়ও। বাথরুম থেকে বেরিয়ে সে সোমনাথকে দেখতে পেল না, রিনিও নেই। না বলে অজানা জায়গায় কোথায় গেল ওরা? ঐশী ভাবতে লাগলো। ফোন করবে বলে মোবাইলটা হাতে নিয়ে দেখে নেটওয়ার্ক নেই। ডিসপ্লেতে বারবার লেখা সরে সরে যাচ্ছে, এমার্জেন্সি কল। সোমনাথ ও ঐশীর একমাত্র মেয়ে রিনি, ভালো নাম সৌরসেনী দত্ত, আদর করে ডাকে রিনি। রিনি ইংলিশ মিডিয়াম স্কুলে স্ট্যান্ডার্ড 3-তে পড়ে। এখন গরমে ছুটি চলছে। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ছুটিও যেন ভীষণ বিপদ। 8-9 বছরের বাচ্চাগুলোকেও নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা লিখতে হবে, প্রজেক্ট ফর সামার ভ্যাকেশন। খানিকটা সেই জন্যই ওদের বেড়াতে আসা পাহাড়ের পাদদেশে। দার্জিলিং, সিকিম আগেই ঘোরা, তাই এবার ডুয়ার্স। এখানে এসে তারা একটা কটেজে উঠেছে, একেবারে নিরিবিলি, ছিমছাম, পাহাড়ি কায়দায় সাজানো। দুতলার জানালা দিয়ে তাকালে দূরে গাঢ় সবুজ দানবের মতো পাহাড় আর জঙ্গল। কটেজের বাইরে অবশ্য লেখা আছে সেফ ফ্রম ওয়াইল্ড অ্যানিমেলস, তাই একটু নিশ্চিন্ত। চারিদিকটাই বেশ একটা গা ছমছমে ভাব। মে মাসের মাঝামাঝি, মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠান্ডার আভাস তেমনই নেই। স্যাঁতস্যাঁতে গুমোট ভাব রয়েছে। আবার রাতের দিকে পাখা চললে গা শিরশির করে। সোমনাথ ও রিনিকে ঘরে দেখতে না পেয়ে ঐশী একটু চিন্তিত হলো। জানালার ধারে গিয়ে দাঁড়ালো। ঘরের বাইরে তাকালেই অবেদ্য অন্ধকার, তার মাঝে কোথাও কোথাও তারার মতো বিন্দু বিন্দু আলো দেখা যায়। জানালার কাছ দিয়ে প্রচন্ড গতিতে কি একটা সরে গেল। ঐশী ভয়ে চিৎকার করে কয়েক পা পিছিয়ে এলো। তারপর এক মুহূর্ত স্থির হয়ে নিজেকে সামলে নিয়েই একটা পাতলা কভার কোট গায়ে দিয়ে রিসেপশনে চলে গেল স্বামী ও কন্যাকে খুঁজতে। দুতলা থেকে নেমে দেখে পাপ্পা ও তার রিনি ডার্লিং রিসেপশনের মধ্য বয়স্ক নেপালি ভদ্রলোকটির সঙ্গে গল্প করছে। দুতলায় দুটি ঘর, একটিতে ওরা, অপরটি বন্ধ। বন্ধ ঘরটি ওদের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু ঐশী ব্যালকনি দেওয়া ঘরটি এক প্রকার জেদ করেই নিয়েছে। নিচের তলার দুটি ঘর ওই ভদ্রলোক ও ওনার স্ত্রী ব্যবহার করেন, একটি থাকার জন্য আর একটি রান্নাঘর।
সামনের ফাঁকা প্যাসেজটা রিসেপশন। একটি সুন্দর টেবিল, চেয়ার ও 3 জন বসার মতো একটি সোফা রয়েছে। বাবা মেয়ে সেখানেই বসে। এইশিকে খানিকটা ভীত সন্তোষ দেখে সোমনাথ কমল স্বরে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন? এইশি বলে, ঘরে চলো। ঘরে এসে সব ঘটনা শুনে সোমনাথ হো 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 করে হেসেও বলল, ওসব কিছু না, হ্যালুসিনেশন। একা ছিলে তাই এরকম মনে হয়েছে। চিল এইসি বেবি, চিল। কিন্তু এইসি ঠান্ডা হতে পারল না। একটি অদৃশ্য ভয় মনে গেঁথে গেল। রাত 9টা নাগাদ ওদের ঘরেই ডিনার দিয়ে গেল একটা ছোটখাটো নাকচাপটা নেপালি মেয়ে। বয়স 17-18 হবে। নাম মালিনী। এইসি ওর সাথে কথা বলে বুঝলো ও এই কটেজের কেয়ারটেকারের মিংমার মেয়ে। কটেজ থেকে অনতি দূরে ছোট একটা পাড়ায় ওরা থাকে। এরা প্রায় সবাই বাংলা বোঝে, ভাঙা ভাঙা বাংলা বলতেও পারে। টেবিলে খাবার রেখে মেঠা চলে গেল। এইসি দরজা বন্ধ করতে গিয়ে ছিটকিনিতে হাত দিতেই ডান হাতের ওপর একটা হালকা শীতল হাতের স্পর্শ অনুভব করলো। নিমিষে গায়ে কাঁটা দিয়ে পাগুলো কেঁপে উঠল ক্ষণিকের জন্য। আবার হয়তো মনের ভুল ভেবে চুপ করে রইল এইসি। সোমনাথের খাওয়া শেষ। রিনিকে খাইয়ে নিজেও এবার একটা রুমালি রুটি আর 2 পিস চিলি চিকেন প্লেটে নিল। তবে গলা দিয়ে যেন খাবার নামলো না। সোমনাথ বুঝতে পারল এইসি সত্যি খুব ভয় পেয়েছে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। গভীর ঘুমে তলিয়ে গেছে ডুয়ার্সের সেই ছোট গ্রামটি। একটা পিন পড়লেও তার শব্দ কয়েক গুণ হয়ে প্রতিধ্বনিত হয়। রাত কটা বাজে ঠিক বলা যায় না। এইসি হঠাৎ টের পেল তার কানের লতিতে অন্যরকম একটা ছোঁয়া। ঘুম ভেঙে উঠে বসলো। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেখে বাবা মেয়ে দুজনেই অঘরে ঘুমোচ্ছে। তবে এ ছোঁয়া কার? সারা শরীরে অদ্ভুত শিহরণ। আলো নিভিয়ে পাশ ফিরে শুলো। হালকা তন্দাচ্ছন্ন হতেই আবার সেই আশ্চর্যজনক স্পর্শ। এবার আর শুধু কানের লতিতে নয়, অশরীরী ছোঁয়াটা গলা হয়ে বুকে নেমে এসেছে। মনে হয় যেন নাভি ছুটে যায়। এই স্পর্শে মলিন তার ডাক। দৃষ্টির অগোচরে কেউ যেন এইশির যৌবন সুধা পান করছে। এবার এইশি আর চুপ থাকতে পারল না। সোমনাথকে ডেকে জাগালো। কাঁচা ঘুম ভাঙায় সোমনাথ চোখ রোগরাতে হাই তুলে বলল, আবার কি হলো? এইশি উত্তেজিত হয়ে বলে উঠল, এ ঘরে ভূত আছে, ভূত। সোমনাথ অল্প বিরক্তির সঙ্গে এসব চিন্তা ভাবনা অযৌক্তিক প্রমাণিত করার চেষ্টা করলো। সে ভেবে পেল না তার বিজ্ঞান মনস্ক স্ত্রী কি এই সব ভুলভাল বকছে। এইসব ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু যার সাথে অশরীরী এমন লুকোচুরি খেলে, হঠাৎ ছুঁয়ে যায়, সে বুঝি বিশ্বাস করতে বাধ্য হয়। তখন আর কোনো বিজ্ঞান যুক্তি তর্ক খাটে না। ক্লান্ত মুখে এইসি এক পা করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। চোখে মুখে জল দিয়ে মাইন্ডটা একটু ফ্রেশ করতে হবে। তবে সে এখন নিশ্চিত এ ঘরে ওরা 3 জন ছাড়াও কেউ একজন আছে, যে অপলক দৃষ্টিতে ওদের নিরীক্ষণ করছে। শুধু সে দেখছেই না, সুযোগ পেলে তার অস্তিত্ব বুঝিয়েও দিচ্ছে। বেসিনের ট্যাপটা খুলে এইসি চোখে মুখে জল দিল। মুখ তুলেই সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। আয়নায় ও কি দেখেছে? এ তো এইসির নিজের মুখ না। মুখ থেকে এত রক্ত ঝরছে কেন? মনে হচ্ছে আবঝা নারী মূর্তিটা কাঁদছে। রুক্ষ শুষ্ক চুল, জটা পাকানো, বড় বড় ভ্যাটার মতো সাদা সাদা ফ্যাটফ্যাটে চোখ। দেখে মনে হয় আসল চোখ উবড়ে নিয়ে নকল মার্বেলের চোখ লাগানো হয়েছে। তার চারপাশে ফোঁটা ফোঁটা বদরক্তের দাগ। ঠোঁটের কোণ থেকে অজরে রক্ত ঝরছে। কপালে আঘাতের চিহ্ন। গাঢ় শ্যামলাবর্ণ, বিস্ময়কর বিভৎস কুৎসিত বদন। এইসি আবার চোখে মুখে জল ঝাপটা দিল। দুহাত দিয়ে মুখের জল মুছে দেখে হাতের চেটো রক্তে ভর্তি। এইসি প্রচণ্ড ভয় পেয়ে
চোখ বুজে সোমনাথের নাম ধরে বারংবার ডাকলো, কিন্তু সোমনাথ এলো না। তার শব্দ যেন বায়ুশূন্য স্থানে ঘুরপাক খাচ্ছে। ঐশীর নিষ্ফল চিৎকারের আনন্দ নিচ্ছে বিভৎস কুৎসিত নারী মূর্তিটি। খিলখিল করে বিদ্রোহের হাসি হাসছে উন্মাদের মতো। ঐশীর দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে আছে। ভোররাতে ঘুম ভেঙে সোমনাথ বিছানায় ঐশীকে দেখতে পেল না। বাথরুমে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে বেসিনের সামনে পড়ে আছে। সোমনাথ বিষয়টা আর অবহেলা করতে পারল না। বিছানায় এসে শোয়ানোর কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরল। ঐশীর মুখে ঘটনার বিবরণ শুনে সোমনাথও ভীত হলো। শুধু নির্ভীক ঋণী, ও এত কিছু বোঝে না। ঘুরতে আসার আনন্দে মশগুল। তার একটাই চিন্তা, ঘোড়া বেড়ানোর সাথে সাথে তাকে ডাটা কালেক্ট করতে হবে। সকাল হতেই সোমনাথ ও ঐশী রিসেপশনে নেপালি ভদ্রলোকটির কাছে আসে। কটেজের রহস্য জানতে চায়। কি এমন অতীত লুকিয়ে আছে এই ঘরে? ম্যানেজার ভদ্রলোকটি জানান ওরা এখানে বছর 4 আছে। এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি। এই কটেজের মালিক কলকাতায় থাকেন। এখানকার নামকরা ব্যবসায়ী রামেন্দ্র সিং ত্রিবেদী। এখন ওনার বয়স হয়েছে। ব্যবসার কাজকর্ম ওনার 3 ছেলেই দেখাশোনা করেন। 4 বছর আগে ওনারাই নিঃসন্তান নেপালি দম্পতিকে কটেজের দায়িত্ব দেন। তার আগে অনেক বছর বন্ধ হয়ে পড়েছিল। বন্ধ থাকার কারণ হিসাবে জানান দেখাশোনা করার লোকের অভাব। তাই নেপালি দম্পতি কটেজের অতীত সম্পর্কে কিছু জানেন না। তবে কেয়ারটেকার মিংমা রামেন্দ্রবাবুর আমল থেকেই রয়েছে। যদিও তখন মিংমা কিশোর ছিল, তার বাবার সাথে আসতো। তবু উনি কিছু জানলেও জানতে পারেন। সোমনাথ ঐশী সিদ্ধান্ত নেয় তারা আর এই কটেজে থাকবে না। আজই অন্য কোনো গেস্ট হাউসে চলে যাবে। এমনটাই ঠিক হলো। ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট। শেষ মুহূর্তে ঐশীর কি মনে হলো, সে বলল, আমরা এখানেই থাকবো। দেখো সোমনাথ, জানালা দিয়ে কত সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে। ওসব আমারই মনেরই ভুল ছিল। সারাদিনের জার্নির পর ক্লান্ত ছিলাম, তাই হয়তো এরকম ভয় পেয়েছিলাম। তাছাড়া রিনির এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, যেতেও চাইছে না। তাই তো সোনামা। কথাগুলো বলে রিনিকে কাছে টেনে নিল। বুকে জড়িয়ে মেয়েকে আদর করতে লাগলো। আর চোখে সোমনাথের দিকে তাকিয়ে হালকা হাসলো। ধরা দিল আরো রহস্যময়ী হয়ে। হাসিতে কৌতুকের গন্ধ। সোমনাথের একটু খটকা লাগলো বটে, তবে মেনেও নিল। সত্যি কি কথাগুলো ঐশী বলছিল, নাকি ওর মুখের আড়ালে অন্য কেউ? ট্যুর গাইডকে ফোন করে ঠিক হলো জঙ্গল সাফারি দিয়েই ওদের ডুয়ার্স ঘোরা শুরু হবে। সকাল 10টা নাগাদ জিপ নিয়ে হাজির বাদশারাজ। সরকারি খাতায় নাম অন্য, তবে সবাই এক ডাকে বাদশারাজ বলেই চেনে। পাকা ড্রাইভার। জঙ্গল ও পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে চষে বেড়ানো থেকে শুরু করে দার্জিলিং, ডুয়ার্স, সিকিম, লাভা, রিস্প এর নারী নক্ষত্র ঘুরিয়ে দেখানোর ওর ওস্তাদ কেউ নেই। স্বভাব যতটা নরম, ব্যক্তিত্ব ততটাই দাপুটে। কটেজ থেকে জঙ্গলের রাস্তা বেশি দূর নয়। কিছুটা গিয়েই মসৃণ পাকা রাস্তা থেকে উঁচু নিচু নরম মাটির কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। বড় বড় শাল, সেগুন, আকাশমণি মাথা তুলে দাঁড়িয়ে আছে। পাখিরা কিচিরমিচির করে যেন গানের লড়াই খেলছে। বিচিত্র প্রজাতির চারপে সরীসৃপ গাছের গা বেয়ে উঠে যাচ্ছে। হাতি দেখা ভাগ্যে নেই, তবে কয়েকটা বন্য ষাঁড়ের দেখা মিলল। দেখে মনে হয় তারা পরাগায়ের পৌষ্য গরু মহিষদের দাদামশাই। গাছে গাছে রকমারি রঙিন ফুলের বাহার, বলা ভালো অর্কিড। প্রায় 150 বছরের পুরনো গাছের ছাল থেকে নিচের দিকে ঝুলে রয়েছে। দিদি বায়না ধরল ওগুলোর ছবি তুলবে। ও তুলবে না, তুলবে ওর বাবা। সঙ্গে একটা ডিজিটাল ক্যামেরাও আছে। অগত্যা গাড়ি থামিয়ে ওদের নামতে হলো। ওখানে ওরা নামতেই কতগুলো পাখি অস্বাভাবিকভাবে ডেকে ডেকে উড়ে পালাতে চাইল। প্রজাপতির দল এলোমেলো হয়ে সরে গেল। তাতে রিনি একটু কষ্ট পেল। ঐশীর মুখে আবার সেই কৌতুকময় হাসি। ঐশী একটা গাছে
হাত দিয়ে দাঁড়িয়েছিল, কি যেন ভাবছিল। দেখে মনে হয় প্রতিটা গাছ ওর চেনা। একটা গিরগিটি জাতীয় প্রাণীর হাতের নাগালে আসতেই খপকর ধরে মুখে ভরে নিল। রাগে কেঁপে উঠল ক্ষণিকের জন্য। ঘটনাটি ঘটল সবার চোখের আড়ালে, নিমিষের মধ্য। সে লতা পাতাগুলোই হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে গেল, সেগুলো হঠাৎ ঝলসে গেল। ছোট বড় সব প্রাণীরা যেন অশুভ কোনো সংকেত পেয়ে পালিয়ে যাচ্ছে। বাতাস আচমকায় আষ্টে পচা গন্ধে ভরে উঠেছে। বাদশা প্রকৃতির এই পরিবর্তন লক্ষ্য করল। প্রকৃতির এই আকস্মিক পরিবর্তন কেন ঘটল? বাদশা চিন্তা করল, কিন্তু কোনো সন্দেহ হলো না ওর। আবার যাত্রা শুরু হলো। গাছপালা, বন্য পশু, পাখি, পাহাড়ি মানুষজন, তাদের জীবনযাত্রা, এইসব বিষয় নিয়েই গল্প চলছিল বাদশার সঙ্গে। কোন সময় হাতির জল খেতে চায়, কোন সময় এলে পরিযায়ী পাখি দেখা যায়, চারিদিক ফুলে ভরে ওঠে। উত্তরবঙ্গে বর্ষা নামলে যখন জঙ্গল সাফারি কতদিনের জন্য বন্ধ থাকে, ইত্যাদি ইত্যাদি। মূকবধির সহযাত্রী বাদশা একদম পছন্দ করে না। সোমনাথ স্বল্পভাষী হলেও কৌতূহলী, তাই আলোচনা গল্প বেশ ভালোই জমেছে। কথায় কথায় সাঁওতাল পল্লীর প্রসঙ্গ উঠল। তারা সন্ধ্যার দিকে মাঠের মাঝখানে বড় করে আগুন জেলে নাচ গান করে। পুরুষরা ধামসা বাদল বাজায়, আর সাঁওতাল বউ মেয়েরা কোমর ধরে গোল করে ঘিরে নাচ করে। কলসির ওপর কলসি সাজিয়ে মাথায় নিয়ে তালে তালে পা ফেলে গান করতে করতে কয়েক পা ঘুরে পড়ে আনাওয়াসের ট্রেভেল ড্যান্স এখানে খুব বিখ্যাত। এই সাঁওতাল পল্লীর কথাগুলো শুনে এইসি অন্যমনস্ক হয়ে উঠল। ধীরে ধীরে অস্থিরতা বাড়ল। কিছুক্ষণ পর বিচলিত হয়ে সে নিজেই আগ বাড়িয়ে সাঁওতাল পল্লীর মেয়েদের দুঃখ কষ্টে ভরা জীবন কাহিনী বলতে শুরু করলো। তাদেরও জীবনে অনেক স্বপ্ন থাকে, আশা আশঙ্কা থাকে। এইসির গলার স্বর আস্তে আস্তে বদলে যাচ্ছে। বাদশা ওর বিপক্ষে কোনো কথা বললে এইসি আরো জোর গলায় তর্ক করতে লাগলো। বছর 2 আগে ওই সাঁওতাল পল্লীর একটি মেয়ের সাথে বাদশার প্রেমের সম্পর্ক হয়েছিল। সেই মেয়েটি বাদশার সঙ্গে প্রতারণা করে স্বজাতির ছেলেকে বিয়ে করেছে। তখন থেকেই ও সাঁওতালি মেয়েগুলোকে পছন্দ করে না। কথাগুলো শুনে এইসি তেলে বেগুনে নেচে উঠল। পচা আঁশটের গন্ধটা ধীরে ধীরে জোরালো হচ্ছে। চারিদিকে আবার নিদারুণ শূন্যতা, দম বন্ধকর পরিবেশ। দাঁত মুখ খিচিয়ে এ কেমনভাবে কথা বলছে এইসি। হাত দুটো থাবা বসানোর ভঙ্গিতে লম্বা লম্বা তীক্ষ্ণ নখ বার করে এগিয়ে নিয়ে যাচ্ছে বাদশার দিকে। চোখ দুটো রক্ত জবার মতো লাল, মুখে হিংস্রতার তীব্র বহিঃপ্রকাশ। শিরা উপশিরা যেন মুখিয়ে কমল চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে। এইসির আকস্মিক পরিবর্তন সোমনাথের নজর এড়োল না। সে রিনির হাতে হঠাৎ চিমটি কাটল, সচেতন ভাবেই। খুব জোরেও নয়, আস্তেও নয়, কেঁদে ওঠার মতো। উদ্দেশ্য এইসির দৃষ্টি আকর্ষণ করা। রিনি কেঁদে উঠতেই ঘোর কেটে এইসি হঠাৎ স্বাভাবিক হয়ে উঠল। রিনিকে বুকে জড়িয়ে ধরে আদর করে ভোলাতে ভোলাতে গায়ে হাত বুলিয়ে দিয়ে কোলে বসিয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। অশুভ শক্তি কখনোই মাতৃসত্তার থেকে শক্তিশালী হয় না। এসির মাতৃহৃদয়ের আকুল টানি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচালো ওদের। বাদশা ও গাড়ির লুকিং গ্লাসে এইসির বিকৃত মুখটা এক ঝলক দেখেছে, কিন্তু অভিজ্ঞ গাড়ি চালক তথা ট্যুর গাইড তা ওদের বুঝতে দিল না। জঙ্গল সাফারি শেষ করে ওরা যখন কটেজে ফিরল তখন প্রায় 3:30 কি আরেকটু বেশি। সোমনাথকে বলে এইসি ঘরে চলে গেল। রিনি গেল না। সে নিঃসন্তান নেপালি ভদ্রমহিলার সঙ্গে ওনাদের ঘরে গেল। সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো নিয়ে খেলতে শুরু করলো। রিসেপশন থেকে কিছুটা সরে গিয়ে সোমনাথ বাদশার সঙ্গে কি যেন আলোচনা করলো। বাদশা সোমনাথের হাতে ছোট একটি জিনিস দিয়ে চলে গেল।
বাবা মেয়ে দুতলায় গিয়ে দরজায় টোকা দিতেই ঐশী দরজা খুলল। ততক্ষণে সে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে কুরকুরে ফুরফুরে মেজাজে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখছিল। কেক বিস্কুট জাতীয় শুকনো খাবার দিয়ে টিফিন সেরে তিনজনেই একটু রেস্ট নিচ্ছি। এখন ঐশীকে দেখলে মনে হয় দুপুরে ওর সেই ভয়ঙ্কর রূপ দুঃস্বপ্ন মাত্র। পাহাড়ের গায়ে সন্ধ্যা নেমেছে। আজ ভরা আমাবস্যা। চাঁদের আলোটুকুও না থাকায় চারিদিক গভীর অন্ধকারে ডুবে গেছে। বাচ্চা আজ যা দেখেছে তেমন অভিজ্ঞতা ওর আগে হয়নি। সে খুব সাহসী, রাশভারী ছেলে। পাহাড়ি এলাকায় প্রতি পদে পদে বিপদ। লাভার একটা অত্যন্ত গ্রামে অনেক বছর আগে ভাড়া গিয়েছিল। সন্ধ্যাবেলা ফেরার সময় একটা কান্নার শব্দ দ্বিগুণ হয়ে ওকে ক্রমাগত ঘিরে ধরছিল। মন শক্ত করে যুদ্ধকে স্মরণ করতে করতে যেন তেন প্রকারে বাড়ি ফিরেছিল। এই ঘটনার পর থেকেই বৌদ্ধ তন্ত্র সিদ্ধ ছোট একটা বৌদ্ধ তারা বা একষ্টা দেবীর মূর্তি লকেট করে গলায় পড়ে থাকে সে। কলেজ থেকে বেরিয়ে আসার সময় সেই লকেটটাই সোমনাথের হাতে দিয়ে এসেছে আত্মরক্ষার জন্য। বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। হাওয়ার দিব্য দাপটে বৃষ্টির ঝাড় ব্যালকনিতে এসে পড়ছে। সন্ধে যত রাতের দিকে অগ্রসর হচ্ছে ঐশীর আচরণেরও পরিবর্তন ঘটছে। সন্ধে 7:30 নাগাদ রেনিকে জোর করে ঘুম পাড়িয়ে দিল। সোমনাথ প্রতিবাদ করলে ওর জামার বুকের একটা বোতাম খুলে দিয়ে ঐশী বলল, সারাদিন ঘুরেছে, এখন একটু ঘুমোক। বরং তুমি আমি। মোহময়ী মুচকি হেসে স্বামীর গলায়, বুকে, পিঠে আঙুলের স্পর্শে কামাতুর শয্যা রচনা করে দিচ্ছে। অন্য সময় হলে হয়তো অমানিসার অন্ধকার রাতে চরকপূর্ণ চন্দ্রের আলোক সুধা লাভ করত, প্রেমের সমুদ্রে অবগাহন করত দুজনেই। কিন্তু এই ছোঁয়ায় সোমনাথ অস্বাভাবিকতা লক্ষ্য করল। সারা গায়ে যেন কাঁটাওয়ালা সরীসৃপ চলাফেরা করছে। অদৃশ্য কাঁটা ফুটে যাচ্ছে সর্বাঙ্গে। ওর হৃদযন্ত্র যেন হালকা হয়ে শুকিয়ে গেল। এগুলো আঙুলের চলাফেরা, রোমে রোমে কামনা বাসনার নেশা ছড়িয়ে সেই নেশায় নিজেও ঝাঁপ দিতে চায়। সোমনাথ যেন ঐশীর হাতের হীরক কাঠপুতুল। বাহ্যিক কোনো প্রতিক্রিয়া নেই, শুধু বুকের ভিতর দানবীয় ঢেউগুলো আছড়ে পড়ছে বারবার। সে বুঝল এ ঐশী নয়। ঐশীর রূপ লাবণ্য সিদ্ধ দেহ কাঠামোর অন্তরালে কুৎসিত বিভৎস কাম তৃষিত এক অতৃপ্ত আত্মা। তৃষ্ণার্ত চাতকের মতো এতদিন যেন এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। ক্ষুধার্ত বাঘ যেমন শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি সোমনাথের বুকে ঝাঁপিয়ে পড়ে উন্মাদের মতো চুম্বন করতে শুরু করল সে। সোমনাথ এক ঝটকায় সরিয়ে দিয়ে সজোরে গালে একটা থাপ্পড় মারল। কি অসভ্যতামি হচ্ছে বলে ধমক দিতেই ঐশী সুন্দর কায়া বদলে হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটল। মুখ বিকৃত করে দাঁতে দাঁত চেপে হাত দুটো মুঠো করে নিল। তারপর প্রবল গর্জন করে তীক্ষ্ণ ছুরির ফলার মতো নখগুলো বৃদ্ধি করে নিজের রূপ ধারণ করল। সোমনাথের গলাটা চেপে ধরে বিকট শব্দ করে অট্টহাসি হাসছে। বীভৎস কুৎসিত নারী মূর্তি, ঠিক যেমনটা ঐশী বাথরুমের আয়নায় দেখেছিল। সোমনাথের কণ্ঠে ভয়ের আর্তনাদ, কিন্তু সে হার মানল না। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আর মৃত্যু ভয় পায় না, থাকে কেবল শেষ চেষ্টা। সোমনাথের একটাই চিন্তা, যে করেই হোক রেনিকে রক্ষা করতে হবে। অশরীরী অতৃপ্ত আত্মা বহু বছর পর একটা শরীর পেয়েছে। ঐশীর কাঠামোতে জেগে উঠেছে। ঘরের সব আলো নিভে গেছে। জলজল করছে সাদা ফ্যাটফ্যাটে দুটো চোখ।
বৃষ্টির ঝমঝম শব্দে মিশে গেছে অসংখ্য অশরীরীর হাসি কান্না, মেশানো করুন অথচ অলৌকিক একটা সুর। চারিদিকে দেয়াল অগণিত কীটপতঙ্গ ও সরীসৃপে ভরে উঠেছে। তাদের গা থেকে উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হয়ে আলো আধারী পরিবেশ সৃষ্টি করেছে। কতগুলো বিষাক্ত মাকড়সা, সাপ, গিরগিটে রিনির দিকে এগিয়ে আসছে। সোমনাথের বুকের ওপর বসে রয়েছে সেই ভয়ঙ্কর মূর্তি। হঠাৎ হাতের ইঙ্গিতে রিনিকে এক মুহূর্তে বিছানা থেকে ওপরের দিকে তুলে দিল। রিনির হাত পা ঝুলছে, ঘাটটা নিচের দিকে লটকে আছে। অসার দেহটা কেবল শূন্যে ভেসে রইল। এবার সোমনাথ রাগে ভয়ে মেয়েকে বাঁচানোর তাগিদে কোনো ক্রমে প্যান্টের পকেট থেকে বাদশার দেওয়া সেই লকেটটা বার করলো। সে প্রাণপণে বাঁচার জন্য ছটপট করতে লাগলো। যা হোক করে একজোটা দেবীর মূর্তিটা বুকের চেপে থাকার মৃত্যুর মুখের সামনে ধরতেই এক লাফে বিভৎস কুৎসিত নারী মূর্তি ঘরের এক কোণে চলে গেল। সোমনাথ একটু আশ্বস্ত হলো। সেই অশরীরী কিন্তু দমল না। কুকুরের মতো তীক্ষ্ণ দাঁতগুলি বার করে আস্তে আস্তে ঐশীর মাথাটা সম্পূর্ণ পিছনের দিকে ঘুরিয়ে নিল। ততক্ষণে হাত ও পায়ের পাতাও পিছনের দিকে ঘুরে গেছে। শুধু কামাতু নিঃশব্দ নিয়ে শরীরটা উল্টে পাল্টে সোমনাথের দিকে ধীর গতিতে এগিয়ে আসছে। রিনি তখনও একই রকমভাবে শূন্য ভর করে ভেসে রয়েছে। বাদশা ওদের কটেজে নামিয়ে দিয়ে সেই বিকেলেই বেরিয়ে পড়েছে মিংমার বাড়ির উদ্দেশ্য। মিংমা ও মালিনীকে নিয়ে সে সোজা চলে যায় পাহাড়ের অনেকটা উঁচুতে, যেখানে হিন্দু ও বৌদ্ধ তন্ত্রসাধক সিদ্ধাচার্য অতীন্দ্র বিজয় থাকেন। যাওয়া আসা নিয়ে প্রায় 6 ঘন্টা পথ। বৃদ্ধ অতীন্দ্র বিজয় কামাখ্যায় হিন্দু মতে দেবী কামাখ্যা ও বৌদ্ধ মতে বৌদ্ধতারা বা একজোটা দেবীর সাধনায় সিদ্ধিলাভ করেন। হিন্দুদের দেবী তারাই বৌদ্ধ ধর্মে একজোটা তারা নামে পরিচিত। ইনি ইন্দ্র তিব্বতীয় পুরাণের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্করী দেবী। আবার ইনি প্রধান রক্ষাকর্তা, নির্বাণ দাত্রী, শত্রু দমনে শ্রেষ্ঠা। তার আশীর্বাদে সিদ্ধাচার্য অতীন্দ্র বিজয় যে কোনো প্রেতাত্মাকে বশীভূত করতে সক্ষম। শতচত্বের অধিষ্ঠাত্রী দেবী ডাকিনী, যোগিনী, হাকিনী, লাকিনী, রাকিনী, সাকিনী সকলেই তার ডাকে সাড়া দেন। যাত্রাপথে বহু বাধা অতিক্রম করে আসতে হলো বাদশাদের। চারিদিক যেন অসুরী শক্তিতে ভরে রয়েছে। সিদ্ধাচার্য বাদশার মুখে দুপুরের সকল ঘটনা শুনে বললেন, আজকের অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা নয়। প্রতি 150 বছর অন্তর এই তিথি আসে। রাহু কেতু মিলিত হয়ে পূর্ণ অসুরী শক্তির জাগরণ ঘটায়। পৃথিবীতে নেমে আসে অশুভ শক্তির মহাপ্রলয়। সকল অতৃপ্ত আত্মা জেগে ওঠে তাদের কামনা বাসনা পূরণের অভিশাপে। যে কোনো প্রকারে তারা সাধ্যসিদ্ধি করতে পারলে আজীবন পরাজেয় অশুভ শক্তিরূপে পৃথিবীতে রয়ে যাবে। তার জন্য শুধু একটা শরীর চাই। যে কোনো একটি মনস্কামনা পূর্ণ হলেই সে ইচ্ছাধারী হয়ে উঠবে। এক শরীর থেকে অন্য শরীরে অবাধে বিচরণ করবে। কথাগুলো শুনে ওরা তিনজনেই ভয়ে স্থবির হয়ে গেল। অভিজ্ঞ পুরুষ অতীন্দ্র বিজয় যথাসম্ভব চেষ্টা করবেন। অভয় দিয়ে একটা ঝোলা কাঁধে নিয়ে দ্রুত গমনের নির্দেশ দেন। প্রথমেই মন্ত্র বলে নিজেদের দেহ বন্ধন করলেন, যাতে কোনো অশরীরী ওদের শরীরে প্রবেশ করতে না পারে। পরে গাড়িসহ তাদের প্রেতাত্মা যাতে কোনো অনিষ্ট করতে না পারে তার ব্যবস্থাও করলেন। যত তাড়াতাড়ি সম্ভব ওদের কটেজে পৌঁছাতে হবে।
তা না হলে একটা অনর্থ ঘটবে নিশ্চিন্ত। প্রবল বৃষ্টির মাঝে দুরন্ত গতিতে গাড়ি নিয়ে পাহাড় থেকে নিচে নেমে আসছে বাদশা। গাড়ির সামনে একটা স্কন্ধকাটা নারীদেহ বীভৎস অবস্থায় এসে দাঁড়ালো। সিদ্ধাচার্য বললেন, গাড়ি থামাবে না, পথে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটবে, ওরা আমাদের ক্ষতি করতে পারবে না, তুমি যত দ্রুত পারো কটেজে চলো। বাদশা ফুল স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেল মুন্ডহীন ছায়ামূর্তির ওপর দিয়ে। সেই ছায়ামূর্তি টুকরো টুকরো হয়ে ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। সত্যি কোনো ক্ষতি হলো না। চারিদিক থেকে ভেসে আসছে অজস্র ভয়ানক চিৎকার, নাকি সুরের কণ্ঠস্বর। সবাই যেন মুক্তি পেতে চাইছে। করুণ আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে। গাড়ি কটেজের সামনে এসে দাঁড়ালো। সিদ্ধাচার্য নির্দেশ দিলেন, তিনি যতক্ষণ না বলছেন কেউ যেন গাড়ি থেকে না নামে। সকলের হাতে একটা করে ছোট লাল পুঁটলি, তাতে ষটযন্ত্রের মন্ত্রপুতি, আবির ও ভস্ম আছে। অতীন্দ্র বিজয় একাই গাড়ি থেকে নেমে কটেজের চারিদিক দিয়ে গৃহবন্ধনের মন্ত্র করে গণ্ডি কেটে দিলেন, যাতে বাইরে থেকে কোনো অশুভ শক্তি এই শির ভিতরে থাকা প্রেতাত্মাকে শক্তি প্রদান করতে না পারে। এবার ওরা তিনজনে সিদ্ধাচার্যের নির্দেশে গাড়ি থেকে নেমে একসঙ্গে কটেজে প্রবেশ করল। রিসেপশনের সামনে নেতিয়ে পড়ে আছে নেপালি দম্পতি। মরেনি, ভয়ঙ্কর কোনো ঘটনার অজ্ঞান হয়ে গেছে। দুতলার ঘরে তখন সোমনাথ নির্ভীক, কোনো প্রকারে মৃত্যুকে ঠেকিয়ে রেখেছে। বিকৃত রূপ নিয়ে যথাসম্ভব অত্যাচারের পরও প্রেতাত্মা সোমনাথকে আর ছুঁতে পারেনি। তাই সে এবার এইশির শরীরটাকে বিখণ্ডিত করে ফেলতে উদ্যোগ। সারা শরীরে আসরের দাগ, রক্তে মেঝেটা ভেসে যাচ্ছে। এইশির গায়ের মাংস কোথাও কোথাও খুবলে তুলে নিয়েছে। সোমনাথকে না পেয়ে তার ফুটন্ত কাম পিপাসা ব্যর্থ হয়েছে। শান্ত হাওয়ার বদলে দ্বিগুণ হয়েছে। প্রবল হিংসার জ্বালায় সে এইশির সুন্দর তম্বি ছিন্ন ছিন্ন করে আত্মতৃপ্তি চায়। এইশির বুক চিরে ক্ষতবিক্ষত হৃৎপিণ্ডে রক্তপান করবে, তবেই তার তৃষ্ণা নিবারণ হবে। প্রায় 3 ইঞ্চি ধারালো নখগুলো দিয়ে বুক চিরতে যাবে এমন ভয়ঙ্কর নাটকীয় মুহূর্তে সিদ্ধাচার্য অতীন্দ্র বিজয় তার যন্ত্র বলে ঘরের দরজা খুলে দিলেন। দরজাটা খুলতেই শত শত সরীসৃপ কীটপতঙ্গ বেরিয়ে আসার উপক্রম। এক মুঠো আবির ভস্ম উদ্দাত্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ করে চৌখাটে ছড়িয়ে দিতেই নিমিষে সব অদৃশ্য হয়ে গেল। ততক্ষণে সেই বীভৎস কুৎসিত প্রেতাত্মা অস্থির হয়ে উঠেছে। আওয়াজ করে অট্টগর্জনের অহংকার ছাড়ছে। বীভৎসতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। তার চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়ছে। সরু হাতগুলো প্রসারিত করে অনবরত মুন্ডু ঘোরাচ্ছে। পরক্ষণেই 2 হাতে ভর করে সারা শরীর উল্টে দিয়েছে। মাথা নিচে, ঘাড়টা একটু তুলে একদিকে হেলিয়ে বিকৃতভাবে চেয়ে রয়েছে। পাগুলো সেলিং ছোঁয়াছে। সিদ্ধাচার্য ঝোলা থেকে হীরের মতো চকচকে একটা পাথর বার করতেই গোটা ঘর লালচে হলুদ আলোয় ভরে গেল। এটি সূর্যশিলা মণি, যার আলোকছটায় অশুভ শক্তি দমিত হতে বাধ্য। উল্টো অবস্থাতেই এইশি শরীরধারী প্রেতাত্মা অবশ হয়ে গেল। দেহের বদল ঘটল আস্তে আস্তে। বিকট মূর্তি ছেড়ে এইশির আসল রূপে ফিরে এলো সে। দৈব শক্তির প্রভাবে এইশির শরীরের সমস্ত ক্ষত সেরে গেল ধীরে ধীরে। তবে এখনো সে শরীর ছাড়েনি। গোঙানি করতে করতে বিফলতার বিষ বর্ষণ করছে। সিদ্ধাচার্য জিজ্ঞেস করলেন, বল, তুই কে? কেন এই শরীরে ঢুকেছিস? প্রেতাত্মা প্রথমে কোনো উত্তর না দিয়ে কেবল ব্যর্থ তর্জন গর্জন করে মাথা চালাচালি করছিল।
তন্ত্রসাধক জানেন সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয়। সূর্যশিলা মণিটি ঐশীর কপালে ঠেকিয়ে উচ্চারণ করলেন, অং মণিপদ্মে হু। 3 বার এই মন্ত্র উচ্চারণ করতে ঐশীর সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। অন্যতম বৌদ্ধ প্রতিমূর্তির অবলোকিতেশ্বরে উচ্চারিত এই পবিত্র মন্ত্রের তরঙ্গ ও অজস্র শুভ শক্তির তেজ প্রেতাত্মার কাছে অসহনীয়। প্রেতাত্মা বলতে লাগলো, আমি বাহামণি, সাঁওতাল পল্লীর বাহামণি সরেন। ওরা আমাকে মেরে ফেলেছে, আমাকে ঠকিয়েছে ওরা, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। সিদ্ধাচার্য কঠিন স্বরে জিজ্ঞেস করলেন, কারা তোকে মেরেছে, কিভাবে মেরেছে, কি চাস তুই? বাহামণির অতৃপ্ত আত্মা সাঁওতালি ভাষায় বলতে শুরু করলো। তার বাংলা পড়লে যা দাঁড়ায় কিছুটা এই রকম, আজ থেকে 45 বছর আগে পাহাড়ের কোলে সে সাঁওতাল পল্লী রয়েছে। সেখানে থাকতো এক সহজ সরল দুঃখী মেয়ে, নাম বাহামণি সরেন। গায়ের রং গাঢ় শ্যামলা বর্ণ, মুখশ্রীও তেমন নয়, সামনের দাঁত দুটো একটু উঁচু, এক বাক্য শ্রীহীন কুৎসিত বললেই চলে। কবি কালিদাসের দৃষ্টিভঙ্গিতে যদিও অন্যান্য সুন্দরী রূপ না থাক, তার গুণ ছিল। সাঁওতাল পল্লীর নাচের দলে সে সেরা নৃত্যশিল্পী। সবাই নাচের প্রশংসা করলেও বিশ্বরূপের জন্য সামনে পিছনের অনেক খারাপ মন্তব্য সে ছোট থেকেই শুনে এসেছে। একদিন এই কুঠিরে কলকাতা থেকে এক বাবু এলেন, সঙ্গে তার বিদেশি বন্ধুবান্ধব। এই উপলক্ষে সাঁওতাল নাচের আসর বসল। সারা সন্ধ্যা ধামসার তালে তাল মিলিয়ে চলল নাচ গান। আসর সেরে যখন কুটিরের পিছনের ফাঁকা মাঠ থেকে সবাই দল গুটিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন শহরের ওই বাবুটি এসে বাহামণির সাথে আলাপ করলেন, নাচের প্রশংসা করলেন। পরের দিন সেই শহুরে বাবু সাঁওতাল পল্লীতে গেলেন বিশেষ কিছু গাছগাছালির সন্ধানে। সঙ্গে সে বিদেশি 3 বন্ধু, ওনারা নাকি ডাক্তারের লোক, কিসব ওষুধ তৈরির জন্য গবেষণা করছেন। ওনাদের আসার কারণ হিসাবে সহজ সরল স্বল্প শিক্ষিত মানুষগুলো এইটুকুই জানত। 5-7 দিন এভাবেই সাঁওতাল পল্লীতে অনাগোনা চলল বাবুদের। আসতে যেতে বাহার সাথে শহরে বাবুর প্রায়ই চোখাচোখি হতো। সেই থেকেই বুঝি মনে দোলা লেগেছিল বাহার। শহরে বাবু সামনে এলে বাহার সলজ্জ চোখ দুটি যেন মাটির সাথে মিশে যেতে চাইত। একদিন হঠাৎ সেই বাবু সাঁওতাল পল্লীতে ছুটে এলেন বাহামণিকে প্রেম নিবেদন করতে। বাহামণি জানত এ ছলনা ছাড়া কিছুই নয়, তাই জীবনে পাওয়া প্রথম প্রেম প্রস্তাব সে দৃঢ়তার সঙ্গে ফিরিয়ে দিয়েছিল। তবে সেই বাবুটি হাল ছাড়েনি। একদিন বন্যফুলের তোড়া নিয়ে সারাদিন বাহাকে অনুসরণ করেছে। আরেকদিন আধভাঙা সাঁওতালি ভাষায় প্রেমের কবিতা শুনিয়ে বাহার হাত ধরেছিল। সেই দিনই মুচকি হেসে মনের দরজা খুলে দিয়েছিল বাহা। বাহামণি আর নিজেকে বেঁধে রাখতে পারেনি। কয়েকদিন পর তাদের বিয়ে হয়েছিল সাঁওতাল পল্লীতেই, মস্ত ধুমধাম করে। পিতৃমাতৃহীন অনাথ বাহামণি এমন আশা দুঃস্বপ্ন কোনোদিন করেনি। এই কুঠিরে, এই ঘরেই তাদের বাসরের কমল শয্যা সাজিয়েছিল বাহার বান্ধবীরা। কত মজা ঠাট্টা করে সবাই চলে গেল। ফুল সাজানো ঘরে বাহা ও তার শহুরে বাবু, তার মনের মানুষ, নব বিবাহিতা স্ত্রীর চোখে কত স্বপ্ন, মনে উল্লাসের ঢেউ। কিন্তু প্রথম রাতেই তার মনের সব ভুল ভেঙে গেল। বাহা যখন তার শহুরে স্বামীকে প্রণাম করতে গেল, তখন সেই মুখোশধারী বাবু তাকে এক লাথিতে ছিটকে সরিয়ে দিল। সবুজের কোলে বেড়ে ওঠা মেয়েটা কিছুই বুঝল না। তার কোনো ভুল হয়েছে কিনা জানতে চাইলে উত্তর আসে, এমন বৃষ্টি কুৎসিত মেয়েকে
কি কেউ ভালোবাসতে পারে? তার রূপ ছিল না বটে, কিন্তু টলটলে যৌবন ছিল কানায় কানায় ভরা। তবুও প্রবল ঘৃণা ভরে তার রূপবান স্বামী তাকে প্রত্যাখ্যান করেছিল। সে তো বেশি কিছু চায়নি, চেয়েছিল একটু ভালোবাসা, স্বামী, সন্তান, একটা সুখের সংসার। সেদিন বাহার চোখে নেমে এসেছিল পাহাড়ি ঝর্ণা। সেসব কিছু বুঝে ওঠার আগেই মধ্যরাত্রি অন্ধকারে কয়েকজন লোক ওদের ঘরে ঢুকে পড়ল। দুজন ধরাধরি করে বাহার মুখটা বেঁধে দিল। সে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পাশ্চাত্যম পুরুষের শক্তির কাছে পরাজিত হয়েছিল প্রতারিত অসহায় বাহামণি। সবার মুখ বাঁধা। আরেকজন এগিয়ে এসে হাতে কি একটা ফুটিয়ে দিল। ইঞ্জেকশন। অতল ঘুমে ডুবে যাওয়ার আগে আর একটা চেনা গলার স্বর সে শুনেছিল, তার এক দূর সম্পর্কের মামির। বাপ-মা মরার পর ওই মামি 17টি বছর কলুর বলদের মতো একজন কাজের লোক হিসেবে বাহাকে পালন করেছে। নাচের দলে নেচে বা যে টাকা পেত তা ওই মামি আত্মসাৎ করত। একটা পশু হলেও তার প্রতি মায়া থাকত, কিন্তু বাহার প্রতি সেটুকু সহানুভূতিও তার কোনোদিন হয়নি। টাকা পয়সা নিয়ে বাইরে একটা বচসা চলছিল। তার মামি নাকি অনেক টাকা বিনিময়ে শহুরে বাবুর কাছে ওকে বিক্রি করে দিয়েছে। একটা ফুটফুটে মেয়ে টাকার বিনিময়ে অর্থকরী সফলের মতো বিকিয়ে গেছে বিদেশিদের কাছে। তারপর বাহা আর কিচ্ছু জানে না। এখন এই ঘরের দেওয়ালের ভিতর বাহামুনির কঙ্কালটি রয়েছে। শহরে বাবুটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ব্যবসা করত। বাহাকে অজ্ঞান করে কাছের কোন এক হাসপাতালে নিয়ে গিয়ে ওর চোখ, কিডনি, লিভার, হার্ট সবই এক এক করে বার করে নেওয়া হয়। এই পরিকল্পনা ও সব ব্যবস্থা তাদের আগে থেকেই করা ছিল। বিদেশি বন্ধুগুলি ইংল্যান্ড থেকে এসেছিল জলজ্যান্ত মানুষের সওদা করতে, জীবন্ত মানুষগুলোকে অচেতন করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে নিতে। আধুনিক পশ্চিমী বিজ্ঞানের অসহায়তায় সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি সংরক্ষণ করার পদ্ধতিও ওদের জানা ছিল। ভারতে যদিও এসব গুপ্ত অবৈধ ব্যবসা তখনও ছড়িয়ে পড়েনি, তারা বাহার মৃত্যুকে আগুন পর্যন্ত দেয়নি লোকজনের ঝামেলা এড়াতে। পরের দিন রাতের অন্ধকারে আবার এই কুঠিরে এনে বাহার ছিন্ন ভিন্ন শরীরটা দেওয়াল দিয়ে গেঁথে দেওয়া হয়। শরীরটা যাতে তাড়াতাড়ি বিনষ্ট হয় তার ব্যবস্থাও করা হয়েছিল। একটা গর্ত করে দেয়ালের ভিতর অসংখ্য পোকামাকড় ও সরীসৃপ ছেড়ে দিল। সেই শহরে বাবুটি ছিল রামেন্দ্র সিং ত্রিদেবী, এই কুঠিরের মালিক। উপনিবেশিক ভারতে সৃষ্ট পদলেহনকারী সম্প্রদায়ের বংশধর। বাহামনির অতৃপ্ত আত্মা সেই থেকেই এই ঘরে ঘুরে বেড়ায়। পরে তান্ত্রিক এনে এই প্রেতাত্মাকে বন্ধন করা হয়েছিল। কথাগুলো শেষ করে বাহামনির আত্মা গোঁ শব্দ করতে লাগলো। সিদ্ধাচার্য অতীন্দ্র বিজয় জিজ্ঞাসা করলেন, তাহলে তুই বাইরে এলি কি করে? প্রেতাত্মা আবার উত্তর দিল, এসি নিজেই তো আমাকে মুক্ত করেছে। ঘরের উত্তর দিকে দেওয়াল লাল কাপড়ে বাঁধা সাঁওতাল নাচের যে ছবিটা ছিল সেটা খুলে দিয়ে এসি এক দৃষ্টিতে তাকিয়েছিল আমারই চোখের দিকে, যেন আমাকে ওর শরীরের প্রবেশের নিমন্ত্রণ দিচ্ছিল। আমার একার তো কোনো ছবি ছিল না, তাই বিদেশি বাবুদের তোলা সবার সঙ্গে নাচের ছবিটাতেই ওই তান্ত্রিক সিঁদুর দিয়ে আমার ছবিটা চৌকো করে ঘিরে দিয়েছিল। ওই ছবিতেই আমাকে সমাধি দিয়ে আমার আত্মা বেঁধে রেখেছিল। মুক্তির পথ ছিল ওই চোখ দুটোই। তান্ত্রিক বলেছিল, কেউ যদি কখনো ওই চোখের দিকে এক দৃষ্টিতে অগ্রাস্য
মনে এক পলক চেয়ে থাকে, তবে ওই শুক্র দৃষ্টি বিনিময়ে সে আবার মুক্তিপথ। কথাগুলো মিথ্যা নয়। ঘরে ঢুকেই প্রথম এসির চোখ গিয়েছিল উত্তরের দেওয়ালে। কি যেন একটা টান অনুভব করেছিল। সত্যি কৌতূহলবশত এসি ওই ছবিটি খুলেছিল, যেন হারিয়ে গিয়েছিল কিছুটা সময়। সোমনাথ তখন ব্যাগগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল ঘরের কোণে। অনেকক্ষণ পর রিনির ডাকে এসির সম্বিত ফিরেছিল। প্রেতাত্মা আবার বলতে শুরু করলো, আমি কুৎসিত বলে, ছোট বলে অনেক অবহেলা পেয়েছি। সবাই আমায় ঘৃণা করেছে। এইসির সুন্দর শরীরের ওপর আমার বড্ড লোভ হয়েছে। ওর সারা শরীর ছুঁয়ে ছুঁয়ে আমি আনন্দ নিয়েছি। এই রূপ নিয়ে আমি যা যা পাইনি তা সব পেতে চাই, ওর স্বামীকেও। কথাগুলো বলে আবার বিকৃত স্বরে হেসে উঠল বাহামণি। সিদ্ধাচার্য সজোরে একটা আঘাত করতে বাহার প্রেতাত্মা আবার দমে গেল। সিদ্ধাচার্যের নির্দেশে দেওয়াল ভেঙে বাহামণির কঙ্কালটা বার করে আগুন দেওয়ার ব্যবস্থা করল বাদশা। ততক্ষণ অতীন্দ্র বিজয় এইসির কপালে সূর্যশিলা মণি চেপে ধরে রইলেন। উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করলেন। বাহামণির আত্মা ছটফট করতে লাগলো। হিংস্রনাথ ছেড়ে সিদ্ধাচার্যকে পরাজিত করতে চাইল বারংবার, কিন্তু পারল না। সোমনাথকে ভোগ করার যে অভিলাষ বাহামণির জন্মেছিল, যে কামনা বাসনা তার জেগেছিল, তা পূর্ণ হয়নি। মনোবাসনা পূর্ণ না হওয়ার পর সিদ্ধসিদ্ধি সাধ্যসিদ্ধি হয়নি। তাই অমাবস্যা শেষ হওয়ার আগে বাহামণির কঙ্কাল অগ্নিদাহ করলে ওর আত্মার মুক্তি অবশ্যম্ভাবী। বাহামণির কঙ্কালে বাদশা আগুন দিতেই এইসি একেবারে নিস্তেজ হয়ে পড়ল। সে অজ্ঞান হয়ে গেছে। সিদ্ধাচার্য অতীন্দ্র বিজয় জানালেন, এইসি এখন সম্পূর্ণ নিরাপদ। জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। রিনিও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ঘরটা পুনরায় আগের মতো সাজানো গোছানো সুন্দর, শুধু উত্তরের দেওয়ালটা ভাঙা। ভোর হতে এইসির জ্ঞান ফিরল। সবাই এখন এইসির কাছেই বসে রয়েছে। সোমনাথ মাথার কাছে বসে এতক্ষণ অপেক্ষা করছিল এইসির চোখ খোলার। এইসির চোখ খুলতেই সোমনাথের চোখে মুখে হাজার আলোর বিজলি বাতি জ্বলে উঠল। ওরও যেন ধাত ফিরল। রিনি ঘুমাচ্ছে। মিংমা, বাদশা, মালিনী, সিদ্ধাচার্য সকলে সারা রাত জেগেছিলেন। নেপালি দম্পতির জ্ঞান ফিরেছে মাঝরাতে। সবার প্রথম নীরবতা ভেঙে কথা বলল মালিনী। এইসি, তুমি ভালো আছো তো? মালিনীর কণ্ঠে কিঞ্চিত পরিবর্তনের সুর। তার দ্বিগুণ বয়সী এইসিকে সে নাম ধরে ডাকল। এইসিকে বুকে জড়িয়ে ধরে কানে কানে হেসিস করে বলল, আমি তোমার স্বামীকে পাইনি ঠিকই, কিন্তু তোমার মেয়েকে মাতৃস্নেহ দিয়েছি, বুকে জড়িয়ে আদর করেছি। ওর মুখে মা ডাক শুনে আমার মন ভরে গেছে। তাই ওর গায়ে বিপদের আঁচ পর্যন্ত লাগতে দিইনি। আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে এইসি। ধন্যবাদ। গল্পটা তোমাদের সবাইয়ের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে শুনে, তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এই রকম নতুন নতুন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও, তাহলে আমার ডেসক্রিপশানে মেল দেওয়া আছে, মেলের মাধ্যমে পাঠাতে পারো, না হলে কমেন্টে লিখে পাঠাতে পারো। ধন্যবাদ।